হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন জন লকের উদারনৈতিক রাষ্ট্রের যে রূপরেখা তিনি দিয়েছিলেন, বা জন লক কিভাবে একটি আদর্শ সরকারের সংজ্ঞা দিয়েছেন, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে 250 ওয়ার্ডে যে উত্তরটি রেডি করতে হবে সেই উত্তরটি তোমাদের সামনে আমি প্রোভাইড করব। তবে দেখে নেবো তার আগে আমাদের মূল বিষয়টি কি রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 4th সেম CC8 প্রশ্ন হচ্ছে, জন লক, ইংল্যান্ডের একজন রাষ্ট্রবিদ এবং দার্শনিক জন লক কিভাবে আদর্শ সরকারের সংজ্ঞা দিয়েছেন, মানে সরকার কেমন হওয়া উচিত, সেই আদর্শ সরকারের সংজ্ঞাটা কেমন হবে। বা এইভাবে আসতে পারে প্রশ্ন, জন লকের উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা। রাষ্ট্র কেমন হবে জন লকের চিন্তা ভাবনায়? উদার হবে, উদারনৈতিক হবে, প্রজা হিতৈষী হবে, জনগণের হিত সাধনকারী একটি রাষ্ট্র হবে। তো এই প্রশ্নে যাওয়ার আগে আমরা এটা বলবো যে দেখো, এই প্রশ্ন বাদেও তোমাদের এই সাজেশনে CC8 এর সাজেশনে যেসব প্রশ্নগুলো রয়েছে, এই CC8 এর সাজেশন বা CC9, 10 বা SSC B2 পেপারটি সাজেশন, তোমাদের যে 4টি পেপার আছে, 4টি পেপারের সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেই সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে ইতিমধ্যেই আমি এক এক করে ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার উত্তরগুলি আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এবং আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন ফ্রিতে টিউশন পড়ানো। তাই তোমরা যারা এই ক্লাসে পড়ছো, তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে এই চ্যানেলটি। তোমাদের এই 4th সেমটা পুরোপুরি আমার এই চ্যানেল থেকে তোমরা গাইডলাইন পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপনা করব। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেটি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তবে আমরা চলে আসি আমাদের মূল আলোচনার বিষয়। দেখো, এখানে বলা হচ্ছে জন লক। তা জন লক বললাম যে ইংল্যান্ডের একজন রাষ্ট্রনীতিবিদ ছিলেন। তবে তিনি রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে তিনি যেসব মতামত দিয়েছিলেন তা কিন্তু লকের আগে যেসব রাষ্ট্রনীতিবিদ ছিল তাদের অনুপ্রেরণায় বা তাদের অনুকরণে তিনি কিন্তু তার এই মতামত ব্যক্ত করেন। তা তার পূর্বসূরি কারা ছিলেন একবার একটু দেখে নেব। গ্রিক দার্শনিক প্লেটো ছিলেন, অ্যারিস্টটল ছিলেন এবং 16শ শতকের একজন ছিলেন রিচার্ড হুকার। তো এনাদের মতাদর্শের দ্বারা তিনি প্রভাবিত হন এবং রাষ্ট্রের ক্ষেত্রে তার এই রাজনৈতিক চিন্তা ভাবনাটি ব্যক্ত করেন। তিনি বলেন যে রাষ্ট্র হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাষ্ট্র জনগণের হিত সাধন করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব থাকবে এবং এখানে জনগণই হবে আসল, বা জনগণই হবে শাসন ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু এবং জনগণের সম্মতি নিয়েই একটি সরকার পরিচালিত হবে। তো এরকম বক্তব্য তিনি রাখেন। হ্যাঁ, এই বক্তব্য নিয়ে আলোচনা করার সময় তিনি তার পূর্ববর্তী যে একজন রাষ্ট্রনীতিবিদ ছিলেন হবস, আমরা হবসের যে চুক্তি মতবাদ আমরা জানি যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। জনগণ এবং রাজার মধ্যে একটি চুক্তি হয় যে জনগণের জীবন সম্পত্তি রক্ষা করবে রাষ্ট্র এবং রাষ্ট্র এই তার বিনিময়ে জনগণের নিরাপত্তা দেবে এবং জনগণ রাষ্ট্রকে তার আনুগত্য প্রদর্শন করবে। এই যে চুক্তি মতবাদ হবসের, সেই মতবাদে কিন্তু হবস স্বৈরতন্ত্রকে সাপোর্ট করেছেন যে রাষ্ট্র এক্ষেত্রে স্বৈরাচারী হতে পারে, কিন্তু লক স্বৈরাচারীর বিরোধিতা করেছেন। লক নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বলেছেন। দেখো, লক বলেছেন নিয়মতান্ত্রিক সরকারের কথা, মানে সরকার নিয়মের মধ্যে বাধা থাকবে বা রাষ্ট্রের যে শাসন প্রণালী সেটি একটি নিয়মের মধ্যে, একটা সংবিধানের মধ্যে দিয়ে নির্দিষ্ট থাকবে। এক্ষেত্রে স্বৈরতন্ত্রকে তিনি সমর্থন করেননি জন লক এবং স্বৈরতন্ত্রকে সীমাবদ্ধ করার জন্য, তাকে দমন করার জন্য তিনি সরকারকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন জন লক। এবার জন লক আরো একটি কথা বলেছেন যে জনগণের সম্মতি শাসনতন্ত্রের ভিত্তি। তাহলে যে শাসন ব্যবস্থাটি পরিচালিত হবে সেটি হবে জনগণের সম্মতি নিয়েই সেই শাসন পরিচালিত হবে। জনগণের সম্মতি না থাকলে সেই সরকার থাকবে না বা সেই শাসন ব্যবস্থাটি পরিচালিত হবে না। এছাড়া জন লকের যে রাজনৈতিক দর্শন বা রাষ্ট্রনৈতিক দর্শনে আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোজন ছিল যে সম্পত্তির অধিকার বা স্বাভাবিক অধিকার। স্বাভাবিক অধিকার বলতে কি বোঝায়? দেখো, জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার, এই তিনটি অধিকারকে তিনি বলছেন স্বাভাবিক অধিকার। এই স্বাভাবিক অধিকার যখন প্রাক রাষ্ট্রীয় যুগে, যখন রাষ্ট্র গঠন হয়নি তখনও ছিল, তো পরে যখন রাজনৈতিক ব্যবস্থার শুরু হলো সে সময়ও কিন্তু এর অস্তিত্ব ছিল। লকের মতে এই স্বাভাবিক অধিকারগুলি ছিল
শাশ্বত বা অনন্ত, এগুলো কখনো লুপ্ত হয় না। হ্যাঁ, এই অধিকারগুলো বা স্বাধীনতার যে অধিকার সেগুলো মানুষের স্বাভাবিক অধিকার। এখন লকের পরবর্তীকালে লকের আরো কিছু মানে কিছু দার্শনিক আছেন, দেখো পুপেনডফ, স্পিনোজা এবং মিল্টন, এনারাও কিন্তু এই স্বাভাবিক অধিকারের কথা বলেছেন, কিন্তু এনাদের এই বক্তব্য অনেকটা মানে তাত্ত্বিক পর্যায়ে রয়ে গেছে, সাধারণ মানুষ এই বিষয়গুলো অতটা বুঝতে পারেনি। হ্যাঁ, কিন্তু লকের এই বক্তব্যের মধ্যে সমসাময়িক যেসব সমস্যা সেগুলো ধরা পড়ে। এছাড়া লকের বক্তব্য খুব সহজ সরল ভাষায় মানুষের সামনে উপস্থাপনা করেন। লকের এক বিখ্যাত গ্রন্থ আছে টু ট্রিটিস গভর্নমেন্ট বলে, এই গ্রন্থের মাধ্যমে লক খুব স্বাভাবিকভাবে সহজ সরল ভাষায় জনগণের সামনে তার এই মতাদর্শ তুলে ধরেন। এর ফলে জনগণের কাছে কিন্তু লকের মতবাদ গৃহীত হয় এবং লক জনপ্রিয় হয়ে ওঠেন এক কথায়। এরপরে দেখো রয়েছে যে লক আরেকটি কথা বলছেন যে বাস্তব বোধের উপর প্রতিষ্ঠিত লকের তত্ত্ব এই জন্য জনপ্রিয় হচ্ছে। এবং ইংল্যান্ডের যে হুইগ দল, এখানে আছে দেখো হুইগ দলের ভাবধারা। হুইগ দল মানে ইংল্যান্ডের দুটি রাজনৈতিক দল, একটা টোরি আর একটা হুইগ। তা হুইগ দলের যে মতাদর্শ সেটি লকের দ্বারা প্রভাবিত, এবং লক হুইগ দলের মতাদর্শ ব্যাপকভাবে কিন্তু প্রচার করেছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি বলেন যে সরকার হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার প্রতিষ্ঠিত হবে এবং শাসনের ভিত্তি হবে জনগণের সম্মতি, সংখ্যাগরিষ্ঠ যে মানুষ তাদের সম্মতি নিয়ে সরকার পরিচালিত হবে, মানে সংখ্যাগরিষ্ঠের যে জনমত সেই জনমতের দ্বারা পরিচালিত হয়ে রাষ্ট্র পরিচালিত হবে। এই ছিল কিন্তু হুইগ দলের মূল বক্তব্য এবং লকের বক্তব্য। এছাড়া দেখো লকের এই বক্তব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক গণতান্ত্রিক যে ব্যবস্থা তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি লকের এই বক্তব্যের মধ্যে। কারণ লকই প্রথম এই গণতান্ত্রিক ব্যবস্থার কথা, সংসদীয় পার্লামেন্টারি ব্যবস্থার কথা তিনি প্রথম কিন্তু উচ্চারণ করছেন। এই জন্য লকের এই বক্তব্যের মধ্যে আমরা গণতন্ত্রের একটি প্রতিচ্ছবি পাচ্ছি। এছাড়া লক বলছেন যে জনগণ হচ্ছেন শাসন ক্ষমতার উৎস। একটা রাষ্ট্রের ক্ষমতার উৎস কিন্তু রাষ্ট্রপতি নন, রাষ্ট্রপতি জনগণের সম্মতি নিয়েই তিনি শাসন পরিচালনা করবেন। তাহলে ক্ষমতার উৎসকে জনগণ, এ কথা কিন্তু লক বলছেন। এছাড়া লক বলছেন যে ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, ব্যক্তির যে সার্বিক কল্যাণ সাধন, মানে যাকে আমরা উদারনীতি বলছি, সেই উদারনীতির জন্যই রাষ্ট্রের প্রয়োজন। রাষ্ট্র কি করবে? জনগণের হিত সাধন করবে, প্রজাদের মঙ্গল সাধন করবে এবং তাদেরই সম্মতি নিয়ে তাদের ভালোর জন্যই শাসনটা পরিচালিত হবে। এখন লকের এই বক্তব্য পরবর্তীকালে অনেক রাষ্ট্রচিন্তাবিদকে কিন্তু প্রভাবিত করেন লক। যেমন হচ্ছে পরবর্তীকালে আমরা যে বেনথামের যে হিতবাদের কথা বলি, যে উদারনীতিবাদেরই আরেকটি মতবাদ হিতবাদ, মানুষকে হিত সাধন করা। রাষ্ট্র এমন একটি নীতি নেবে যে নীতির দ্বারা একাধিক জনগণকে হিত সাধন করা যাবে। তা লকের এই মতবাদের দ্বারাই প্রভাবিত হয়ে বেনথাম পরবর্তীকালে কিন্তু তার এই হিতবাদী মতবাদ প্রচার করেন। বিশেষ করে লকের সুখ তত্ত্ব বলে একটি তত্ত্ব আছে, সেই তত্ত্বের উপরে এই বেনথাম তার এই হিতবাদী দর্শনটাকে প্রতিষ্ঠা করেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ফরাসি দার্শনিক যে মন্তেস্কু ছিলেন, তিনি ক্ষমতা পৃথকীকরণ নীতি নিয়েছিলেন। শাসন, বিচার এবং আইন এই তিনটি বিভাগকে আলাদা আলাদা করে পরিচালনা করতে হবে। আগে একসাথে ছিল, ফলে জটিলতা হয়েছিল। কিন্তু এটাও কিন্তু এই লকের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই মন্তেস্কু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণটা গ্রহণ করেছিলেন। এক কথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কিন্তু লকেরই নীতি এবং লকের এই নীতির আধুনিক রূপ দিয়েছিলেন মন্তেস্কু। তাই এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমরা দেখি যে ফরাসি বিপ্লবের পর যে স্বাধীনতার ঘোষণাপত্র হয়, যেখানে ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা করা হয়েছিল 1789-এর 4 ডিসেম্বর এবং 26 ডিসেম্বর ফ্রান্সের সংবিধানে এটা ঘোষণা করা হয়। সেই অধিকারের ঘোষণাপত্রে লকের এই চিন্তা ভাবনার একেবারে বাস্তব প্রতিফলন ঘটে। তাহলে আমরা মূল বিষয়টা কি দেখলাম, একবার যদি সার সংক্ষেপে দেখি তাহলে এটাই দেখবো যে লক তার পূর্বসূরি যারা ছিলেন প্লেটো, অ্যারিস্টটল, তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন বা একটি আদর্শ সরকার কেমন হবে তার সংজ্ঞা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে তিনি হবসের সাথে তার মতানৈক্য ঘটে। হবস স্বৈরতন্ত্রকে সমর্থন করেছেন আর লক সমর্থন করেছেন নিয়মতান্ত্রিক সরকারকে। এবং সরকারকে তিনি নিয়ন্ত্রণ করার কথা বলেছেন, জনগণের সম্মতির উপর ভিত্তি করে সরকার পরিচালিত হবে। এবং এখানে তিনি স্বাভাবিক অধিকারের কথা বলেছেন, মানুষের জীবন, সম্পত্তি এবং স্বাধীনতার যে অধিকার, সেই অধিকারকে তিনি বলেছেন শাশ্বত অধিকার, অনন্ত অধিকার, যেটা আগেও ছিল বর্তমানেও রয়েছে।
এবং এক্ষেত্রে এই বক্তব্য মানে এই স্বাভাবিক অধিকারের তত্ত্ব লক বাদেও কিন্তু আরো অনেক দার্শনিকরা দিয়েছে, যেমন পুপেনডফ, স্পিনোজা, মিল্টন, কিন্তু তাদের বক্তব্য ছিল অনেকটা তাত্ত্বিক ভাবাদর্শগত। সাধারণ মানুষ এটা বুঝতে পারেনি, কিন্তু লক তার যে গ্রন্থ টু ট্রিটিস গভর্নমেন্ট বলে একটি গ্রন্থ তিনি লেখেন, সেই গ্রন্থে তার এই বক্তব্য খুব সহজ সরল ভাষায় মানুষের সামনে তুলে ধরেন এবং তৎকালীন প্রেক্ষাপটে যেসব সমস্যাগুলো ছিল রাজনৈতিক সমস্যা, সেই সমস্যাগুলো তার এই লেখনির মাধ্যমে তুলে ধরা হয় জনগণের কাছে এবং জনগণ সেটা গ্রহণ করেন এবং লক কিন্তু জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়া লক বলেন যে হুইগ দলের যে মতাদর্শ সেটি কিন্তু লকের দ্বারা প্রভাবিত হয়। লকের চিন্তা ভাবনা এই হুইগ দলের ভিতর দিয়েই ইংল্যান্ডে প্রসারিত হতে থাকে এবং লকের এই চিন্তা ভাবনার ভিতর দিয়ে আমরা যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা, যে সংসদীয় পার্লামেন্টারি ব্যবস্থা, যেখানে যে সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতিতে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, এই যে গণতান্ত্রিক ব্যবস্থা তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এই লকের চিন্তা ভাবনার ভিতর দিয়ে। এছাড়া জনগণ যে শাসন ক্ষমতার উৎস, আজকের দিনে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থায় শাসন ক্ষমতার উৎস কারা? জনগণ। এই বিষয়টা প্রথম পৃথিবীতে উল্লেখ করছেন বা উত্থাপন করছেন জন লক। এই জন্য জন লককে আমাদের পড়তে হয়। এছাড়া জন লক বলছেন যে ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়, রাষ্ট্র হচ্ছে জনগণের বা ব্যক্তির উন্নতি বিধানের জন্য। লকের এই চিন্তা ভাবনা পরবর্তীকালে অনেককে প্রভাবিত করে, যেমন বেনথাম তার হিতবাদী দর্শন লকের সুখ তত্ত্বের উপর প্রতিষ্ঠা করেন। মন্তেস্কুর যে ক্ষমতা পৃথকীকরণ নীতি সেটিও লকের দ্বারা প্রভাবিত হয়। এছাড়া যে ইংল্যান্ডের হুইগ দল, যে দল এখন বর্তমান, সেই হুইগ দলের মতাদর্শ কিন্তু লকের চিন্তা ভাবনার উপরেই রচিত হয়েছে। এছাড়া ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে যে স্বাধীনতার ঘোষণাপত্র বা আমেরিকার যে স্বাধীনতার যুদ্ধের পর স্বাধীনতার ঘোষণাপত্রটি অ্যানাউন্স করা হয়, সেখানেও কিন্তু লকের এই মতাদর্শের বাস্তব রূপ আমরা দেখতে পাই। তাই এই ছিল জন লকের উদারনৈতিক চিন্তা ভাবনা বা লকের রাষ্ট্র সম্পর্কে তার কি চিন্তা ভাবনা। সহজ কথায় বলতে এটাই বোঝায় সারসংক্ষেপে। এখন এই বিষয়টি 250 ওয়ার্ডের মধ্যে কিভাবে তোমরা লিখবে সেই উত্তরটি আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। আমি এবার অন স্ক্রিনে সেই নোটসটা নিয়ে আলোচনা করব। হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC8 প্রশ্ন হচ্ছে লক কিভাবে আদর্শ সরকারের প্রকৃতির সংজ্ঞা দিয়েছেন, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে লকের উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা কিভাবে নির্ধারণ করেন। প্রশ্ন মান 5 উত্তরটি তোমরা এভাবে লিখবে, জন লকের রাষ্ট্রচিন্তায় এমন বিষয় খুব কমই দেখা যায় যা তার পূর্বসূরিদের রচনায় স্থান পায়নি। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ থেকে শুরু করে 16শ শতাব্দীর রিচার্ড হুকারের চিন্তাধারাও লকের রাষ্ট্রচিন্তার উপর প্রভাব বিস্তার করে। লক আদর্শ রাষ্ট্রের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে প্রয়োজন অনুসারে তার পূর্বসূরিদের মতামত গ্রহণ করেন, তবে হবসের মতামত সম্পূর্ণভাবে বিরোধিতা করে জন লক রাষ্ট্রের ক্ষমতা সীমাবদ্ধ করার চেষ্টা করেন। হবস স্বৈরতন্ত্রকে সমর্থন করেন আর লক নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লেখনী ধারণ করেন। লকের রাষ্ট্রচিন্তার মূল কথাই হলো জনগণের সম্মতি শাসনতন্ত্রের ভিত্তি। তাছাড়া রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সংযোজন তার স্বাভাবিক অধিকার সম্পর্কিত তত্ত্ব এবং জীবন স্বাধীনতা সম্পত্তির অধিকারকে তিনি ব্যক্তির অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে বিবেচনা করতেন। তার মতে প্রাক রাষ্ট্রীয় জীবনে মানুষ যেসব অধিকার ভোগ করত, রাজনৈতিক জীবন শুরু হওয়ার পরও তাদের অবসান ঘটেনি। এই ছিল ফার্স্ট প্যারা। এখানে যে মূল বক্তব্যগুলো তলায় আন্ডারলাইন করেছে, এভাবে তোমরা কিন্তু খাতাতে আন্ডারলাইন করবে। পরের প্যারায় দেখো, জন লকের মতোই এই অধিকার গুলো অবাধ ও শাশ্বত। লকের পূর্বে পুপেনডফ, স্পিনোজা, মিল্টন প্রমুখ মনীষীগণ স্বাভাবিক অধিকার, ব্যক্তির স্বাধীনতা ইত্যাদি জয়গান করলেও তাদের চিন্তাধারা ছিল অস্পষ্ট এবং ভাবাবেগের উপর প্রতিষ্ঠিত। ফলে সাধারণ লোকের কাছে তা দুর্বোধ্য ছিল, কিন্তু বাস্তববোধের উপর প্রতিষ্ঠিত লকের রাষ্ট্রচিন্তায় সাধারণ লোকের কাছেও সহজবোধ্য হয়ে ওঠে। বিশেষত তার রচনায় সমকালীন সমস্যাবলী প্রতিফলিত হওয়ার ফলে তার জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়। ইংল্যান্ডের হুইগ দলের ভাবধারাকে তিনি বলিষ্ঠভাবে প্রকাশ করেন। লকের পরে আর কোনো রাষ্ট্রচিন্তাবিদ এত বলিষ্ঠভাবে ও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেননি যে সংখ্যাগরিষ্ঠের শাসন জনগণের মেনে নেওয়া উচিত এবং জনমতই শাসন ব্যবস্থার ভিত্তি। সংক্ষেপে বলা যায় যে লকের রাষ্ট্রচিন্তা আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিচ্ছবি। স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠাই তার মূল উদ্দেশ্য ছিল। এজন্যই তার রাষ্ট্রনৈতিক চিন্তায় জনগণই শাসন ক্ষমতার উৎস। জনগণের সম্মতি ব্যতীত সরকার কার্যাবলীর সমর্থন অযোগ্য। মানুষের ব্যক্তিত্বে বিশ্বাস স্থাপন করা তার অন্যতম বৈশিষ্ট্য। তার মতে ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়,
ব্যক্তির মঙ্গল সাধনের জন্যই রাষ্ট্রের অস্তিত্ব, এমনকি মানুষের অধিকার সুরক্ষিত করতে অসমর্থ হলে শাসন ব্যবস্থা পরিবর্তন করার ক্ষমতাও তিনি জনগণের হাতে অর্পণ করেন। পরের প্যারা, শেষ প্যারা, উত্তরকালে মানে লকের পরবর্তীকালে রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকের অপরিসীম প্রভাব দেখা যায়। ইংল্যান্ডের হুইগ দল তার চিন্তাধারা দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। বেনথামের হিতবাদ, লকের সুখ তত্ত্বের সম্প্রসারণ। ফরাসি দার্শনিক মন্তেস্কু লকের ক্ষমতা পৃথকীকরণকে আধুনিক রূপ দান করেন। স্বাধীনতার ঘোষণাপত্রে লকের চিন্তাধারার বাস্তবে পরিণত হয়। তো এই ছিল জন লকের উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা বা আদর্শ সরকারের প্রকৃতি সম্পর্কে তার বক্তব্য। এই নোটসটি কিন্তু তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এছাড়া তোমাদের এই পেপারে অন্যান্য প্রশ্ন কিছু টিকা, যেমন কোপারনিকাস, গ্যালিলিও, কেপলার ইত্যাদি প্রশ্নের টিকার উত্তর আমি ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এর আগে আমার ভিডিও চ্যানেলে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নেবে। আর পরবর্তীতে তোমাদের আরও যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তার উত্তরগুলো নিয়ে আসবো। তাই তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।